আমাদের বর্তমান বাংলাদেশে উঠতে বসতে যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা সবচেয়ে যে কয়েকটা শব্দ বেশি ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে ফেসিজম। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ফেসিজম কি, কাদেরকে ফেসিস্ট বলা যায় এবং এমন 5টা লক্ষণ যেগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন আপনি নিজেও একজন ফেসিস্ট কিনা, এবং সবশেষে বলার চেষ্টা করব কি কি কাজ করলে আমরা ফেসিজম থেকে বেরিয়ে আসতে পারি। ফেসিজম হচ্ছে এমন একটা বিপজ্জনক রাজনৈতিক ব্যবস্থা যেখানে শুধুমাত্র একজন কিংবা রাষ্ট্রের গুটি কয়েক মানুষের হাতে পুরো রাষ্ট্রের ক্ষমতাটা পুঞ্জীভূত থাকে। এরা হয় সমাজ কন্ট্রোল করে, না হয় সমাজের স্বাধীনতাটা খর্ব করে। আর এই ফেসিবাদের উত্থান ঘটে রাষ্ট্রের খারাপ দুটা সময়, একটা হচ্ছে অর্থনৈতিক সংকটের কালে, আরেকটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার সময়। কারণ এই সময়গুলোতে মানুষ একজন শক্তিশালী লিডারের জন্য মরিয়া থাকে। তারা ভাবে কেউ একজন হয়তো এসে তাদেরকে এই খারাপ সময়টা থেকে উদ্ধার করবে। আর এই সুযোগের ফায়দা নিতে পারে পপুলিস্ট বিভিন্ন নেতারা। সেই জন্য ভালো সময়ের চেয়ে নাজুক অবস্থায় একটা রাষ্ট্র ফেসিজম দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। একজন ফেসিস্ট নেতা আপনাকে উপরে একতার কথা বলবে, আপনার আত্মপরিচয়ের গর্বের কথা বলবে, কিংবা বলবে চেইন অফ অর্ডারের কথা। কিন্তু বাস্তবে তারা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করবে সেটা হচ্ছে আপনার বাকস্বাধীনতা কেড়ে নেবে, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যাতে ঘৃণার রাজনীতি জন্মাতে পারে সেই জন্য তারা সত্যের পরিবর্তে প্রপাগান্ডা নিয়ে রাষ্ট্র চালনা করবে। এখন আমরা আলোচনা করব এমন 5টা লক্ষণ নিয়ে, যে 5টা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার দেশে কিংবা আপনার সমাজে ফেসিবাদের জন্ম হয়ে গিয়েছে। প্রথম লক্ষণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় এমন একজন নেতার উত্থান ঘটে যাকে প্রশ্ন করাটা বিশ্বাসঘাতকতার চোখে দেখা হয়। যারাই সেই নেতাকে নিয়ে প্রশ্ন করবে তারাই রাষ্ট্রের শত্রু হয়ে যাবে এবং সকল সমস্যার কারণ হিসেবে তাদেরকেই দোষী করা হবে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। আর এই উগ্র জাতীয়তাবাদের কারণে একটা রাষ্ট্রের মধ্যে থাকা বিভিন্ন বিদেশি নাগরিক এবং সংখ্যালঘু মানুষজন কিংবা যারা সমালোচক আছেন তাদেরকে সব কিছুতে দোষারোপ করা হবে এবং সব ধরনের আলোচনায় আমরা বনাম তারা এই ধরনের আলোচনায় পৌঁছাবে। 3 নম্বর লক্ষণ হচ্ছে রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দুর্বল হতে থাকবে। আপনাকে বাক স্বাধীনতা দিবে এমন সব ধরনের প্রতিষ্ঠানে একে একে ধ্বংস করা হবে, যেমন সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন গণমাধ্যম। এগুলো সবগুলোকে আক্রমণ করা হবে কিংবা দখল করে নেওয়া হবে যাতে কোনো ধরনের জবাবদিহিতার রাজনীতি না থাকে। 4 নম্বর লক্ষণ হচ্ছে সরকার সত্যকে নিয়ন্ত্রণ করবে প্রপাগান্ডার মাধ্যমে। যে কোনো ইস্যুতে সরকার এই কাজটা করবে কয়েকটা উপায়ে। সরকার প্রথমে মিথ্যা ছড়াবে যে কোনো ইস্যুতে, মিডিয়াকে সেন্সর করবে এবং সত্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যাতে মানুষ মনে করে সরকারের দেওয়া ভার্সনটাই হচ্ছে আসল সত্য। এবং 5 নম্বর লক্ষণ হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করা হবে ভয় এবং দমন নিপীড়নের মাধ্যমে। আর এই ব্যাপারটা যে সরাসরি আপনাকেই দমন নিপীড়ন করেই নিয়ন্ত্রণ করা হবে ব্যাপারটা এমন, অন্যদেরকেও এমনভাবে দমন নিপীড়ন এবং ভয়ের সম্মুখীন করে রাখা হবে যেটা দেখে অন্যরাও প্রভাবিত হবে এবং অন্যরাও ভয়ের মধ্যে দিন যাপন করবে এবং পুরো পরিস্থিতিটা তারা এভাবেই কন্ট্রোলে রাখবে। ফেসিজম নিয়ে তো আমরা অনেক কিছু শুনলাম, কিন্তু আমাদের তো এটাও জানা উচিত কিভাবে এই ফেসিজম থেকে আমরা বেরিয়ে আসতে পারি। বাংলাদেশের মতো এরকম দুর্বল কাঠামের যে দেশগুলো আছে, বিভিন্ন রকম অর্থনৈতিক ক্রাইসিস বা রাজনৈতিক সমস্যার মধ্য দিয়ে যায়, সেই দেশগুলো যে কোনো সময়ে ফেসিবাদের কবলে ঢুকে যায় এবং এই সম্ভাবনা যে কোনো সময় উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য অন্যান্য অনেক দেশের চেয়ে আমাদের স্ট্রাগলটা আরও বেশি করতে হয়। ঠিক কোন কোন জিনিসগুলো মেনটেন করলে আমরা ফেসিজম থেকে বাইরে থাকতে পারি, এই কথাগুলো প্রায় অনেকেই বলেন, কিন্তু আমি আবারও একবার বলতে চাই, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করা। অর্থাৎ একটা রাষ্ট্রের শাসন ক্ষমতা কার হাতে যাবে এটা জনগণই নির্ধারণ করবে। একটা দেশের নেতা নিয়ন্ত্রণে যদি প্রত্যেকটা মানুষের ভোট ম্যাটার করে তখন ওই নেতাগুলোই প্রত্যেকটা মানুষের কথা ভাববে। এরপর অনেক বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমাদের যেভাবে হোক স্বাধীন রাখা দরকার। একটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, আরেকটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোনো কোনো নির্বাচনকে অধিকতর গ্রহণযোগ্য মনে করা হলেও বাংলাদেশের বিচার বিভাগ এবং গণমাধ্যম সবসময় কোনো না কোনোভাবে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছিল এবং বর্তমানেও সে দ্বারা দেখা যাচ্ছে। আগের সময়গুলোতেও যেমন আপনি সরকারের বিভিন্ন মতিগতি দেখে এখন থেকে কয়েক মাস পর বা কয়েক বছর পর কোনো একটা বিচারের রায় কেমন আসতে পারে আপনি গ্যাস করতে পারবেন, বর্তমানেও সেই ধারাটা বজায় রয়েছে। তো বাংলাদেশকে যদি ফেসিজমের কবলে আবার ঢুকতে দিতে না হয় কিংবা বাংলাদেশকে যদি আবার আরও বেটার একটু ওয়েতে নিতে হয়, আমাদেরকে মাস্ট বি এই দুইটা প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দিতে হবে। আর গণমাধ্যমের ব্যাপারটা উভমুখী। গণমাধ্যম যে পরাধীন শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার কবলে পড়ে এমনটা না, গণমাধ্যমের ভেতরেও উৎপেতে আছে বিভিন্ন ধরনের চাটুকার যারাও উৎপেতে থাকে কিভাবে ব্যবহৃত হবে। উভমুখী দিক থেকে যদি প্রয়াস না থাকে, আমাদের সুন্দর সুন্দর কথা টিভিতে রয়ে যাবে কিংবা আমাদের এই ধরনের বিভিন্ন আলাপচারিতায় রয়ে যাবে, কিন্তু সেটা কখনোই পূর্ণ হবে না। ফেসিবাদের উত্থান যাতে বারবার না হয় সেজন্য আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে
বিভিন্ন নেতাদের মিষ্টি মিষ্টি কথায় তারা যে বিভিন্ন কঠিন কঠিন সমস্যার খুব সহজ সহজ মিষ্টি মিষ্টি সমাধান দিয়ে থাকে, সেটাকে প্রশ্ন করতে হবে আমাদের। এর বাইরেও আপনার পছন্দের নেতাকে জবাবদিহিতার সম্মুখীন করুন। অন্যরা যারা প্রশ্ন করবে তাদের পয়েন্ট নিয়েও পর্যালোচনা করুন। আপনার নেতাকে যে প্রশ্ন করে সে আপনার শত্রু, এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে এসে তার সাথে আলোচনায় অংশগ্রহণ করুন। কারণ মাথায় রাখবেন, আপনার নেতা কোনো সিনেমার নায়ক নয়, তিনি আপনার বাস্তব জীবন নিয়ন্ত্রণ করবেন এমন একজন নেতা। আপনার বাসায় কেমন স্বচ্ছতা আসবে, আপনি কিভাবে দিন যাপন করবেন, আপনি নিরাপদে এই দেশে থাকতে পারবেন কিনা, এগুলো সবগুলো নির্ভর করে আপনার নেতার পলিসির উপর। সেজন্য আপনার নেতাকে একজন সিনেমার নায়ক হিসেবে ট্রিট না করে, তাকে আইডিয়ালাইজ না করে, তাকে পূজা না করে, তাকে প্রশ্ন করুন। সেই প্রশ্নগুলো আপনার জীবনে সুখ বয়ে আনবে। আজকের মতো ফেসিজমের আলাপ এখানেই থাক। আপনাদের যদি আর কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন।